ধরুন এই কয়েনটা একটা ভাইরাস, তাহলে সেই হিসেবে পরিমাপ করলে এই ফুটবলটা হবে একটা ব্যাকটেরিয়া, আর আপনার আনুমানিক 300 স্কয়ার ফিটের বেডরুমটা আপনি একটা হিউম্যান সেলের সাথে তুলনা করতে পারেন। এইসব হিসাব মাথায় রেখে যদি আপনাকে একটা ধারণা দিতে যাই, তাহলে আমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত পরিমাপ করলে তা দাঁড়াবে কমপক্ষে 200 কিলোমিটার। তার মানে আমার সমান উচ্চতা পেতে গেলে আপনাকে 242টা বুর্জ খলিফা একত্রে জোড়া দিতে হবে। ইজন্ট দ্যাট ইনসেইন? হাজার হাজার বছর ধরে আমাদের এই পৃথিবীতে এই ভাইরাসের অস্তিত্ব থাকলেও 19 শতকের আগ পর্যন্ত আমরা এই বিষয়ে তেমন কিছুই জানতাম না। সামান্য সর্দি কাশি থেকে শুরু করে মারণঘাতী ক্যান্সার কিংবা এইচআইভি পর্যন্ত হাজারো রোগের কারণ এই ছোট্ট ভাইরাস। অন্যান্য পরজীবীর মতো ভাইরাসও নিজেই কোনো কাজ করতে পারে না, এটা ফাংশনাল হতে একটা জীবন্ত বডি কিংবা সেলের প্রয়োজন পড়ে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই ভাইরাস কি একটা জীবিত নাকি মৃত মাইক্রো অর্গানিজম সেই নিয়েও কিন্তু যথেষ্ট আর্গুমেন্ট আছে বিজ্ঞানীদের মধ্যে। সায়েন্টিস্টরা মূলত একটা জীবিত সত্তার 4টা মৌলিক বৈশিষ্ট্য বের করেছে, যার উপর নির্ধারণ করে একটা অর্গানিজম জীবিত কি মৃত সেই বিষয়ে একটা সিদ্ধান্তে আসা যায়। 1 নম্বরে হচ্ছে একটা জীবিত সত্তার কোষ বা সেল থাকতে হবে। দ্বিতীয়ত একটা জীবিত সত্তার রিপ্রোডাকশন সিস্টেম বা একটা বংশবৃদ্ধির পদ্ধতি থাকতে হবে। তৃতীয়ত একটা জীবিত সত্তা বিভিন্ন উৎস থেকে শক্তি সংগ্রহ করে নিজেকে পরিচালনার সক্ষমতা থাকতে হবে। এবং সর্বশেষ চতুর্থ যে বৈশিষ্ট্য তা হলো একটা জীবিত সত্তা তার পরিবেশের সাথে সাথে আচরণেরও পরিবর্তন করবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। আর এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে ভাইরাসের অবস্থান আসলে 50-50, অর্থাৎ এর মধ্যে 2টো বৈশিষ্ট্য ভাইরাসের মধ্যে থাকলেও বাকি 2টা বৈশিষ্ট্যের অবস্থান কিন্তু ভাইরাসের মধ্যে পাওয়া যায় না। প্রথম শর্ত অনুযায়ী ভাইরাসের কোনো সেল বা কোষ নেই। ভাইরাসের উপরের আবরণে একটা প্রোটিন কোড থাকে যেটা তার জেনেটিক্যাল ম্যাটেরিয়াল অর্থাৎ ডিএনএ কিংবা আরএনএ কে প্রোটেক্ট করে। সাধারণত কোনো লিভিং অর্গানিজম তার কোষ বিভাজনের মাধ্যমে রিপ্রোডাকশন সিস্টেম চালু রাখে। যেহেতু ভাইরাসের কোনো সেল নেই, সেক্ষেত্রে বলাই যায় এই প্রচলিত রিপ্রোডাকশন সিস্টেমে তারা বংশবৃদ্ধি করে না, তবে বিশেষ পদ্ধতিতে হোস্টের দেহে তারা তাদের ডিএনএ কপি করে। অর্থাৎ একটা ভাইরাস যখন তার হোস্টের বডিতে থাকে তখন সেখান থেকে এনার্জি সংগ্রহ করে এবং সেই এনার্জি ব্যবহার করে তারা নতুন ভাইরাস তৈরি করে। আর চতুর্থ সত্য অনুযায়ী একটা লিভিং থিংস তার এনভায়রনমেন্টের সাথে যথেষ্ট প্রতিক্রিয়াশীল। এক্ষেত্রে ভাইরাস কিন্তু তার ব্যতিক্রম না। এক্ষেত্রে ভাইরাস তার হোস্টের দেহের এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়ে মিউটেট হতে সক্ষম। তার মানে এখানে 50-50 সম্ভাবনা আছে যে ভাইরাস একটা লিভিং অর্গানিজম হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনার মাথায় একটা রিলেভেন্ট প্রশ্ন আসতেই পারে যে ভাইরাস যদি জীবিত না হয় তাহলে আমরা তাদের মারবো কিভাবে বা ধ্বংস করব কিভাবে? আধুনিক বিজ্ঞান এর পদ্ধতি আবিষ্কার করেছে। ভাইরাসকে যদি নিষ্ক্রিয় করে ফেলা যায় তাহলে সে তার হোস্টের দেহে সংক্রমিত হতে পারে না। এই গ্রহে লক্ষ লক্ষ ধরনের ভাইরাস রয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটির এপিডেমিওলজিস্ট স্টিফেন এস মোর্সের মতে মানুষ সহ যে কোনো মেরুদণ্ডী প্রাণীর শরীরে 1 মিলিয়ন ধরনের ভাইরাস থাকতে পারে, কিন্তু এটা 27 বছর আগের একটা অনুমান ছিল মাত্র। এই বিষয়ে তিনি খুব একটা তথ্য প্রমাণ দেখাতেও পারেননি। সাম্প্রতিক কিছু স্টাডিতে বিজ্ঞানীরা এই সংখ্যার কিছু আশেপাশে ফলাফল পেয়েছেন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে কোশ্চেনটা, যেটা আপনাদের মাথায় অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে, এই অতি ক্ষুদ্র ভাইরাস কি তুলনামূলক অতিকায় একটা মানুষের পুরো প্রজাতিকে ধ্বংস করতে সক্ষম? ইন থিওরি ইয়েস, ইটস পসিবল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে ভাইরাস প্রতি বছর প্রায় 15 মিলিয়ন মানুষকে হত্যা করে, অর্থাৎ তাদের মৃত্যুর সরাসরি কারণ। 20 শতকের গুটি বসন্তের ভাইরাস প্রায় 500 মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। 1918 থেকে 1919 সাল পর্যন্ত স্প্যানিশ ফ্লু কম করে হলে 50 মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। আর আমাদের সম্প্রতি সময় আমরা যে ভাইরাসকে সবচেয়ে বেশি চিনি সেটা হচ্ছে কোভিড-19। এটা 2019 সালে সংক্রমিত হওয়ার প্রায় 7 মাসের মধ্যেই প্রায় 82 লক্ষ মানুষকে সংক্রমিত করে, আর এর মধ্যে 5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। হ্যাঁ, আমি জানি মানুষ এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট একটা প্রজাতি। তারা কোনো ভাইরাসের সন্ধান পেলে তাকে নিষ্ক্রিয় করার জন্য ভ্যাকসিন তৈরি করতে পারে এবং সেই ভাইরাসের উৎপত্তি যাতে ধ্বংস হয় সেই ব্যাপারে কিছু প্রিভেনশন মেজার নিতে পারে তারা। আর কালেকটিভলি মানুষ এমন কিছু করতে সক্ষম যেটা হয়তো আমরা এই সময় এই মুহূর্তে বসে কল্পনাও করতে পারছি না। হ্যাঁ, এইসব শুনে আমারও আপনার মতো অপটিমিস্টিক হতে ইচ্ছা করছে, কিন্তু না, দ্য গেম ইজ ওয়ে মোর হার্ড দেন উই থিঙ্ক। এখানে আমি 2টো বিষয় সামনে আনবো যেগুলোকে ভবিষ্যতের জন্য অশনি সংকেত হিসেবে আপনি ধরতে পারেন। প্রথমটা হচ্ছে গত 100 বছরের ভাইরাস সৃষ্ট মহামারীর দিকে যদি আমরা তাকাই তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পাবেন। মৃত্যুর সংখ্যার হিসেবে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে 1918 সালে ধরা পড়া স্প্যানিশ ফ্লু এর প্রাদুর্ভাব। প্রথম বিশ্বযুদ্ধে যেখানে 5 বছরে 1,16 লক্ষ মানুষ মারা গিয়েছে, সেখানে স্প্যানিশ ফ্লু এর প্রাদুর্ভাবে মাত্র 2 বছরে 2 কোটি মানুষ মারা গিয়েছে। আর সর্বমোট 5 কোটির বেশি মানুষের মৃত্যু হয়েছে এই স্প্যানিশ ফ্লুতে। আর ঠিক এরপর 15 থেকে 20 বছরের একটা গ্যাপ দিয়ে এশিয়ান ফ্লু, হংকং ফ্লু, রাশিয়ান ফ্লু, সোয়াইন ফ্লুর মতো বড় ধরনের প্রাদুর্ভাব আসলেও স্প্যানিশ ফ্লু এর ধারের কাছেও কোনোটা ছিল না।
খুবই সম্প্রতি কোভিড-19-এ 70 লাখ মানুষ মারা গিয়েছিল। এইসব স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইজ করে বিজ্ঞানীরা এমন কিছু তথ্য যেটা মানুষের মাথা ঘুরে যাওয়ার মতো। আর সেটা হচ্ছে প্রতি 100 বছর পর পর স্প্যানিশ ফ্লু এর মতো একটা এরকম শক্তিশালী প্যান্ডেমিক আমরা ভবিষ্যতে দেখতে পারি। অর্থাৎ কোভিড-19-এ যে 70 লক্ষ মানুষ মারা গিয়েছে, সেটা যদি স্প্যানিশ ফ্লু এর সাথে তুলনা করি, তাহলে সেই হিসেবে সেরকম শক্তিশালী কোনো ভাইরাস এখনো আমাদের মধ্যে আসেনি কিন্তু। আর নিকট ভবিষ্যতে এরকম কিছু আমরা দেখতে পারি, এর সম্ভাবনাই কিন্তু বেশি। এবার আসি দ্বিতীয় পয়েন্টটা, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এবং উত্তর এবং দক্ষিণ মেরুর গ্লেশিয়ারগুলো যেভাবে গলা শুরু হয়েছে, সেই হিসেবে এইসব অঞ্চলে হাজার বছর ধরে লুকিয়ে থাকা ভাইরাসগুলো প্রকাশ পেতে পারে এবং নতুন পরিবেশ এবং বাহকের সংস্পর্শে এসে তা সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন স্প্যানিশ ফ্লু এর যে প্যাটার্নের কথা আমি বললাম, যে 100 বছর পর পর এরকম ভেরিয়েন্ট আসতে পারে, এরকমটা যদি হয়, নতুন নতুন ভাইরাসের আগমন হচ্ছে পৃথিবীতে, তাহলে আসলে 100 বছর অপেক্ষা করা লাগবে না, অল্প কিছু বছর পর পর এরকম ডেডলি কিছু এক্সপিরিয়েন্স করতে পারি আমরা। তার মানে খুব নিয়মিত পর্যায়ে আমরা প্যান্ডেমিক এক্সপিরিয়েন্স করতে পারি। আর এরকমটা যদি নিয়মিতভাবে হতে থাকে, তাহলে সৃষ্টিকুলের শেষ মানুষটা পর্যন্ত এই ভাইরাসের দ্বারা আক্রমণ হতে পারে এবং মানবজাতি এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, এটা আমরা ধারণা করতেই পারি।